আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অপার দয়ায় ভালো আছেন। আমাদের ক্লাস চলতেছিল বেসিক টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন নিয়ে। এর মধ্যে আমরা থিওরিক্যাল ক্লাসগুলো করেছি, গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল সম্পর্কে জানছি, গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট সম্পর্কে জানছি। আজকে থেকে আমাদের ক্লাস শুরু হবে সফটওয়্যারের। এর মধ্যে আমরা প্রথমে শিখবো অ্যাডোবি ফটোশপ, দেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো এবং আমরা শিখবো মিনিমাম টুলে কিভাবে আমরা এক্সপার্ট হতে পারি। কারণ হচ্ছে আপনি যদি ফটোশপের সবগুলো টুল শিখতে চান আপনার হিউজ পরিমাণ সময় যাবে, কিন্তু আপনি এক্সপার্ট হয়ে উঠতে পারবেন না। সেজন্য আমরা মিনিমাম টুল শিখবো। অ্যাডোবি ফটোশপ বলেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, এগুলোর মিনিমাম টুল শিখবো, যে কোন কোন টুলগুলো আমাদের খুব বেশি ব্যবহৃত হয় এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা আর্নিং জেনারেট করতে পারি। প্রথমে আমরা ফটোশপটা কেন শিখবো? কারণ হচ্ছে বর্তমানে ওয়েব বেসড বহুত কাজ হয়ে থাকে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন থেকে নিয়ে ওয়েবসাইটের বিভিন্ন অ্যাড ডিজাইন সহ থাম্বনেল ডিজাইন, অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে যেগুলো ওয়েব বেসড, এবং এই ডিজাইনগুলো কিন্তু অ্যাডোবি ফটোশপে খুব ইজিলি করা যায়। সেজন্য আমরা প্রথমে শিখবো অ্যাডোবি ফটোশপ, এবং অ্যাডোবি ফটোশপের সর্বোচ্চ 4টা ক্লাস হবে, এক একটা ক্লাস মাত্র 30 মিনিটের। কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, 30 মিনিটের এই একটা ক্লাস প্র্যাকটিস করতে পার ডে যদি 2 ঘন্টা করে আপনি সময় ব্যয় করেন, 1 সপ্তাহ সময় লাগবে। আমরা 4টা ক্লাস করব 4 সপ্তাহে, এবং আমরা যদি এই 4 সপ্তাহ মানে একটা মাস খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, তাইলে কিন্তু আমরা মোটামুটি ভালো পরিমাণে টাকা পয়সা কামানোর মতন এক্সপার্ট হয়ে যাব শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ দিয়েই। তো চলুন ভিডিও শুরু করার জন্য কম্পিউটার স্ক্রিনে জাম্প করি। তার পূর্বে আপনাদের সবার কাছে আমার সেই যথারীতি একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা দেখবো যে আমাদের ফটোশপ যে অবস্থাতেই থাকুক সেই অবস্থাতে আমরা ফটোশপকে কীভাবে রিসেট করতে পারি। আমরা যেখান থেকে ফটোশপটা ওপেন করি, অনেকে এখান থেকে ওপেন করেন, অনেকে হচ্ছে পাশে আপনাদের যেই টুলগুলো থাকে, সফটওয়্যার থাকে, সেখান থেকে ওপেন করেন। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনি কিবোর্ডে শিফট কন্ট্রোল অল্টার এই 3টা বাটন একসাথে চেপে ধরবেন। একসাথে চেপে ধরার পরে এমন একটা পপ আপ মেনু আপনাদের সামনে চলে আসবে, ডিলেট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল। এখানে ইয়েস ক্লিক করবেন, দেন ফটোশপটা ওপেন হতে থাকবে, একটু ওয়েট। আপনাদের ফটোশপটা এরকম পুরো ফ্রেশ একটা ফটোশপ আপনারা পাবেন। এখান থেকে আমি প্রথমে যেই কাজটা করব, আমি আসলে কালো ইন্টারফেসে কাজ করি না, আমি এখান থেকে ইন্টারফেসটা চেঞ্জ করে নিব। এখান থেকে আমি সাদা ইন্টারফেসটা দিয়ে দিব। আমি সবসময় সাদা ইন্টারফেস ইউজ করি। আমি ফটোশপেও সাদা ইন্টারফেস ইউজ করি, ইলাস্ট্রেটরেও সাদা ইন্টারফেস ইউজ করি। এই হচ্ছে ফটোশপের ইন্টারফেস। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা ফটোশপটা কেন ওপেন করছি, কি করব। হয়তো আমরা থাম্বনেল ডিজাইন করব, অথবা আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, বা যেই কাজে আমরা করি, আমরা কোনো না কোনো একটা কাজের জন্যই ফটোশপটা ওপেন করছি। এখন আমরা যেই কাজ করব সেই কাজের জন্য আমাদেরকে একটা ডকুমেন্ট ওপেন করতে হবে। আমরা ডকুমেন্ট 3 ভাবে ওপেন করতে পারি। ফাইল থেকে আমরা ডকুমেন্ট ওপেন করতে পারি, ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করলে এখানে ডকুমেন্ট ওপেন হবে, পপ আপ মেনু চলে আসবে এরকম ভাবে, অথবা আমরা ক্রিয়েট নিউতে ক্লিক করলে এভাবে চলে আসবে, অথবা কিবোর্ডে কন্ট্রোল এন চাপ দিলে এই পপ আপ মেনুটা চলে আসবে। এখান থেকে আমরা ডিসাইড করবো যে আমরা কি কাজ করবো। সাপোজ আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো। আপনি যদি প্রিন্ট নিয়ে কাজ করেন, এখানে দেখবেন প্রিন্টের অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। এই যে A4 সাইজ দেওয়া আছে, লেটার সাইজ, লিগেল সাইজ, টাইফোল্ড, A5, বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনি যদি এরকম প্রিসেট কোনো কিছু নিয়ে কাজ করতে চান, এখান থেকে ক্লিক করে আপনি অনায়াসে কাজ করতে পারবেন। এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে অনেকগুলো প্রিসেট সেট করা আছে। আপনারা চাইলে সেখান থেকে কাজ করতে পারেন। আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি, কিভাবে সেটা দেখবো। আপনি যখন নর্মালি আসবেন, যেরকম এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, যখন আপনি ক্রিয়েট নিউতে দিবেন তখন এই পপ আপ মেনুটা ওপেন হবে, এখানে রিসেন্ট থাকবে। আপনি যদি রিসেন্ট কোনোটাতে কাজ করে থাকেন সেটা এখানে শো করবে। আমরা এখান থেকে যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়ে কাজ করবো, সেজন্য আমরা যাবো পিক্সেলে। এখানে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো মাপ আছে, পিক্সেল, ইঞ্চি, তারপর সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পাইকাস। এইখানের ব্যাপারটা হচ্ছে আমরা যখন পিক্সেলের আমরা সাইজ দিতে পারি, আমরা ইঞ্চিতে সাইজ দিতে পারি। বিশেষ করে আমরা যখন প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করি তখন আমরা ইঞ্চি এবং মিলিমিটারের সাইজ নিয়ে থাকি। পয়েন্ট আমাদের আসলে খুব কম চলে। আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ইঞ্চি, পিক্সেল এই 4টা বিষয় নিয়ে সবচেয়ে বেশি কাজ করি। পয়েন্ট এবং পাইকা নিয়ে আমাদের কাজ করা হয় না। সুতরাং আমরা কাজ করবো কি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো। সাধারণত আমরা সোশ্যাল মিডিয়া পোস্টটা ডিজাইন করি, উইথ রাখি হচ্ছে আমরা 2000 পিক্সেল এবং হাইট রাখি আমরা 2300 পিক্সেল। এইখানে আপনি 1080 বাই 1080তেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং আমরা যখন কাজ করব কোনো ওয়েব বেসড কোনো কিছু নিয়ে, যেরকম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, তারপর হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের জন্য আপনি অ্যাড ডিজাইন করতেছেন, অথবা হচ্ছে আপনি থাম্বনেল ডিজাইন করতেছেন, মানে যে সমস্ত ডিজাইনগুলো মূলত ওয়েবসাইটে বা স্ক্রিনে শো করবে, এটা প্রিন্ট হবে না, সেই সমস্ত ডিজাইন আমরা 8GB কালার মোডে করবো। এখানে কালারের অনেকগুলো অপশন আছে, বিটম্যাপ, গ্রে স্কেল। আমরা এইগুলো কোনোটা নিয়ে কাজ করবো না, আমরা জাস্ট 8GB এবং CMYK আমরা যখন প্রিন্ট কোনো কিছু নিয়ে কাজ করবো, যে জিনিসটা প্রিন্ট হবে, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিউর, পোস্টার, এই সমস্ত যা আছে, প্রসপেক্টাস, এগুলো নিয়ে যখন কাজ করবো, প্রিন্টিং এর যেই সমস্ত জিনিসগুলো নিয়ে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে আমরা CMYK কালার ইউজ করবো।
আর আমরা যদি ওয়েবের মানে ওয়েব বেসড কোনো কিছু নিয়ে কাজ করি সেক্ষেত্রে অবশ্যই আমরা RGB কালার ইউজ করবো। এখানে ক্লিক করলাম, আমাদের আর কিচ্ছু করতে হবে না। আমরা কি পিক্সেলে নিব না ইঞ্চিতে নিব সেটা আগে দেখবো, তারপর আমরা এখান থেকে আমাদের উইথ হাইট এগুলো আমরা অ্যাডজাস্ট করব। তারপর রেজুলেশন আমরা বেশিরভাগ সময় 300 রাখার চেষ্টা করব, বিশেষ করে যদি আমাদের এই ধরনের ছোট কাজগুলো হয়। আপনার যদি বড় কাজ হয়, যেরকম আপনি একটা বিলবোর্ড ডিজাইন করবেন, অনেক বড় একটা বিলবোর্ড 10 ফিট বাই 15 ফিট বা এরকম বড় বিলবোর্ড, তখন আপনি রেজুলেশন কমায় 72, 100, 150, 200 এরকম রাখতে পারেন। কিন্তু ছোট কাজগুলো যখন করবেন তখন অবশ্যই আপনি এটা 300 রেজুলেশন দিয়ে রাখবেন, সেটা প্রিন্টে কাজ করেন আর ওয়েবে কাজ করেন। দ্যাটস ইট, একদম সিম্পল। আমরা এখানে ক্রিয়েটে দিব। এই হচ্ছে আমাদের ভিতরের ইন্টারফেস। আমরা এতক্ষণ উপরের ইন্টারফেস দেখলাম, এটা হচ্ছে আমাদের ভিতরের ইন্টারফেস। এই ইন্টারফেসের কিছু কাজ আছে, যেমন আমরা দেখি এই যে এগুলো হচ্ছে আমাদের মেনু বার, এখানে এগুলো হচ্ছে মেনু। তারপরে এটা হচ্ছে প্রপার্টিজ, মানে এই যে অপশনটা এটা হচ্ছে প্রপার্টিজ, আর এগুলো হচ্ছে টুল। এই প্রপার্টিজটাকে আমরা টুল বারও বলে থাকি, এগুলো হচ্ছে টুল। এই টুলে যখন আপনি ক্লিক করবেন কোন টুলের কি কাজ এবং এই টুলের আন্ডারে আরো কি কি কাজ আছে এগুলো এখানে শো করবে, একদম ইজি। আপনি যদি এখানে রেক্টেঙ্গুলার টুলে কাজ ক্লিক করেন, রেক্টেঙ্গুলার টুলের অনেকগুলো অপশন এখানে দেখাবে, আপনি এগুলো থেকে অপশন চুজ করতে পারবেন, এখান থেকে আপনি কাজ করতে পারবেন। আবার সেম কাজ প্রপার্টিজও হয়ে থাকে, এইটাকেই আমরা প্রপার্টিজ বলে থাকি। উপরে যে টুলবারের অপশনটা এটাকে আমরা প্রপার্টিজ বলে থাকি। এখান থেকে যদি আমরা প্রপার্টিজ ওপেন করে থাকি, এখানে একটু এটা আমার প্রপার্টিজ আগে থেকে ছিল, চলে গেছে। এই যে এটা হচ্ছে কি আমাদের প্রপার্টিজ। এই প্রপার্টিজের মধ্যেও কিন্তু আমাদের এগুলো শো করবে, আমরা চাইলে এখান থেকে এগুলো নামায় দিতে পারি। আমাদের যখন প্রথমে এটা নর্মালি এরকম ভাবে থাকবে, এরপর আমরা চাইবো যে আমাদের আরো কিছু জিনিস এখানে সেট করতে, যেগুলো আমাদের প্রয়োজনীয়, এবং সেট করার পরে এটাকে আমরা সেভ করে রেখে দিতে পারবো। এবং সেভ করে যখন রেখে দিব, আমরা যখনই ফটোশপ ওপেন করবো আমাদের নতুন করে এরকম আসবে না, আমাদের সেভ করা জিনিসগুলো এখানে আসবে। যেরকম আমরা উইন্ডো যাব, উইন্ডোতে গিয়ে আমরা এখানে ক্যারেক্টারে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা এটার মধ্যে ঢুকাই দিব যদি এটার মধ্যে না আসে। তারপর দেখুন এখানে হচ্ছে আমাদের দেখাবে, মানে আমরা কোন ফন্ট ইউজ করতেছি, ফন্টের আপনার কার্নিং লিডিং কতটুকু হবে, প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে এখানে চলে আসলো। আমাদের এটা খুব জরুরি, যেহেতু আমরা নিয়ে কাজ করব। এবং এখান থেকে ক্লিক করলে এটা আবার ভিতরে চলে যাবে। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে আর কি দরকার, হিস্টোরি দরকার নাই, লেয়ার দরকার আছে। লেয়ার এখানে চলে আসছে, লেয়ারটা হচ্ছে ফটোশপের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালার চলে আসছে, কালারটা আমাদের লাগবে, কিন্তু এই কালার সোয়াচটা আমাদেরও খুব বেশি একটা লাগে না, তারপর আমরা রাখি। গ্রেডিয়েন্টটা লাগবে, প্যাটার্ন আমাদের আপাতত লাগবে না, আমরা প্যাটার্নটা সরাই ডিলিট করে দিই। এবং এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপাতত যেহেতু লাগবে না, আমরা এটাকে প্রপার্টিজের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়া আমরা লেয়ারটাকে বড় করে দিই, কারণ লেয়ারটা আমাদের খুব প্রয়োজন, লেয়ারটা আমাদের খুব দরকারি। ঠিক আছে, তো আমরা এইটুকু করলাম। আরেকটু করি আমরা হচ্ছে গিয়ে আমাদের ব্রাশ নিয়ে আসতে হবে। ব্রাশ কোথায়, এই যে এখান থেকে ব্রাশটা আমরা নিয়ে আসলাম, কারণ ব্রাশের অনেকগুলো কাজ আছে। এই আপাতত টুকটাক আমাদের এইটুকু হলেই আমরা কাজ করে যেতে পারতেছি। আমাদের কালার থাকতেছে, আমাদের এইখানে হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টারগুলো থাকতেছে। এইটাকে আমরা চাইলে এখান থেকে এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে কিবোর্ড আপনার রাইট বাটনে মাউসের যে নর্মাল বাটন আছে সেটাতে ক্লিক করে নিয়ে এসে আপনি এখানে এটাকে এখান থেকে ছুটিয়ে এনে মাঝখানে রাখতে পারেন, এটাকে এখান থেকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। আবার এটাকে এখান থেকে ধরে চাপ দিয়ে ধরে আবার এখানে এনে আপনি এখানে ফিট করতে পারেন। বিভিন্নভাবে বিভিন্ন কিছু করা যায়। সো একদম ইজি, আপনি এটা ফুললি কাস্টমাইজেবল, আপনি এটাকে নাড়াচাড়া করতে পারবেন, এটাকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, একদম ফুললি কাস্টমাইজেবল, যেইভাবে ইচ্ছা আপনি সেভাবে এগুলাকে নাড়াচাড়া করতে পারবেন, খুবই সুন্দর। এখন কথা হচ্ছে আপনি যে নতুন করে এটা সুন্দর করে সেটিং দিলেন, এই সুন্দর করে সেটিং দেওয়ার পরে যদি আপনি আবার ফটোশপ ওপেন করেন, আবার এগুলো নতুন করে সেটিং দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, উইন্ডো যাবেন, উইন্ডো কি যে ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেস থেকে এখানে এটাকে আপনি নিউ ওয়ার্ক স্পেস হিসেবে সেভ করে রাখতে পারেন। নিউ ওয়ার্ক স্পেস হিসেবে আমি এখানে দিলাম যে জুবাইর, দিয়ে আমি এখানে সেভ করে রাখলাম। তার মানে আমি যখন ফটোশপ বন্ধ করব, আবার যখন আমার ফটোশপটা ওপেন হবে, এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো আমি কোনটা ইউজ করব, আমি কি এটা ইউজ করব নাকি নতুন যেটা আমি তৈরি করছি এটা ইউজ করব। ঠিক আছে, দেখছেন এটা হচ্ছে গিয়ে নতুনটা আমাদের এরকম। আমরা যদি পুরানটা দেখাই তাহলে পুরানটা হচ্ছে ডিফল্ট যেটা ছিল সেটাই পুরানটা ছিল। তো আমরা নতুনটা ইউজ করতে চাই, যে জুবাইরে দিলে আমাদের সেই নতুনটা চলে আসবে, যে নতুন ওয়ার্ক স্পেসটা আমরা সেটিং করছি। দ্যাটস ইট। এরপর চলুন আমরা প্রথম টুলটা নিয়ে কথাবার্তা বলবো, সেটা হচ্ছে মুভ টুল। মুভ টুলটা একদম ইজি, মানে আপনার এই আর্টবোর্ড, আমরা এটাকে বলি আর্টবোর্ড, এই আর্টবোর্ডটার মধ্যে যত যা কিছু থাকবে সেগুলোকে নড়াচড়া করানোর জন্য আমাদেরকে এই মুভ টুলটা ইউজ করতে হয়। ওকে, যেমন আমি এখান থেকে একটা এই টুলটা দিয়ে আমি একটা রেক্টেঙ্গুলার আঁকলাম, এটা হচ্ছে একটা কালো রেক্টেঙ্গুলার। এই দেখুন আমরা এখানে ক্লিক করার পরে আমরা যখন রেক্টেঙ্গুলারে ক্লিক করছি তখন আমাদের কার্সারটা কেমন ছিল, এই কার্সার দিয়ে আমরা রেক্টেঙ্গুলারটা তৈরি করতে পারবো। আর যখন আমরা মুভ টুলে ক্লিক করলাম তখন আমাদের কার্সারটা চেঞ্জ হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনারা বেশিরভাগ সময় চেষ্টা করবেন
কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে। মুভ টুলের জন্য আমরা সবসময় ভি ইউজ করব, ভি সবসময় আমরা মুভ টুলের জন্য ভি ইউজ করব, ঠিক আছে। আমরা বারবার এখান থেকে টিপাটিপি না করে আমরা ভি ইউজ করব, মানে হচ্ছে কি আমরা আমাদের কিবোর্ড ইউজ করব। এইখানে হচ্ছে এই দেখুন এই অবজেক্ট আমি নাড়াচাড়া করাতে পারতেছি, এই যা কিছু করাতে পারতেছি সব কিছু কিন্তু করাচ্ছি এই মুভ টুল দিয়ে। তারপর আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই সেটাও আমরা মুভ টুল দিয়ে করতে পারবো। কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো, ঠিক আছে, বিভিন্ন কাজ কাম করতে পারবো। এইটাও পুরোটা মুভ টুলের কাজ। আমরা আবার ইন্টারে চাপ দিয়ে নর্মাল ভাবে ফিরে আসবো। এখন দেখালাম মুভ টুলের কাজ। মুভ টুলটা হচ্ছে যে কোনো অবজেক্ট নড়াচড়া করে, একদম ইজি। এরপর আমরা দেখবো মার্কি টুল। মার্কি টুলের আন্ডারে অনেকগুলো টুল আছে, রেক্টেঙ্গুলার মার্কি টুল, ইলেকট্রিক্যাল মার্কি টুল, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, 4টা সিস্টেম আছে। এই মার্কি টুলের কাজটা কি? মার্কি টুলের কাজ হচ্ছে কোনো একটা কিছু মার্ক করে সেখানে আপনি একটা কালার দিতে পারবেন, কোনো একটা কিছু মার্ক করে আপনি হচ্ছে সেখান থেকে কোনো একটা পিকচার তুলে নিয়ে আসতে পারবেন। একটা পিকচার পিএনজি করার ক্ষেত্রেও মার্ক টুলটা কাজে লাগে। মার্ক টুলটা আহামরি খুবই প্রয়োজনীয় টুল না, আবার একদম অপ্রয়োজনীয় না। মার্ক হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ডি যখন আপনি চাপবেন তখন এটা আবার আনমার্ক হয়ে যাবে। যেমন আমি একটা পিকচার আনি, একটা পিকচার আপনি কিভাবে আনবেন? পিকচার আনার ক্ষেত্রে ফাইল, এই যে প্লেস ইমবেডেড, একদম ইজি ওয়ে। এখান থেকে আমরা যাব সেটিং, ডাউনলোড থেকে আমরা মনে করেন একটা পিকচার আনতে চাই, এই যে পিকচারটা এখানে চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে পিকচার আনার সিস্টেম, এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যে ফোল্ডার থেকে পিকচারটা আনতে চান, আপনি সেই ফোল্ডারে যাবেন, সেই ফোল্ডার থেকে আপনি ডিরেক্টলি টেনে পিকচার নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, একদম ইজি ওয়ে, কোনো ঝামেলা নাই। এখন হচ্ছে এই পিকচারটাকে আমি কাটতে চাচ্ছি, মানে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধু এই বোলের মধ্যে যে খাবারগুলো আছে এইগুলো থাকবে। সেখানে আমি মার্কেট টুলটা নিতে পারি, বিশেষ করে গোল মার্কেট টুলটা নিলে আমার জন্য কাজ করাটা খুবই ইজি। এটা নিব, নেওয়ার পরে দেখুন আমি যদি নর্মালি ভাবে এরকম ড্র করতে থাকি, কিবোর্ডের কিন্তু এই যে আপনার মাউসের আপনার বাটন ক্লিক করে কিন্তু এটা টানতে হবে, এবং যখন আমরা নর্মালভাবে টানবো তখন আপনি দেখতে পাবেন যে এটা নাড়াচাড়া করতেছে, এটা কোনো একটা নির্দিষ্ট গতিতে থাকতেছে না। কিন্তু যখন আপনি কিবোর্ডে শিফট চেপে ধরে টানবেন, এই যে শিফট চেপে ধরে টানতেছেন, তখন একটা নির্দিষ্ট রেশিওতে এটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। এর পাশাপাশি আপনি কিবোর্ডে যখন শিফট চেপে ধরবেন, এর পাশাপাশি যখন আপনি কিবোর্ডে স্পেস বাটন ধরবেন, তখন দেখবেন এই পুরোটাকে আপনি একসাথে নাড়াচাড়া করতে পারতেছেন। আমরা এটাকে ধরলাম, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর এখান থেকে আবার আমি স্পেস বাটন ছেড়ে দিয়ে আমি এটাকে বড় করতেছি, আবার স্পেস বাটন ধরে আবার এটাকে অ্যাডজাস্ট করতেছি, জায়গা মতো আনতেছি। এনে দেখলাম যে অ্যাডজাস্ট হচ্ছে না, এক সাইডে বড় এক সাইডে ছোট, আমি আবার স্পেস বাটন ছেড়ে দিব, ছেড়ে দিয়ে আমি এটাকে আরেকটু ছোট করে নিব। আমি কিন্তু মাউসের যেই বাটন আছে সেটাও আমি ক্লিক করে ধরে রাখছি, আমি শিফট চেপে ধরে রাখতেছি, আমি মাউসের যে বাটন আছে লেফট বাটন সেটাও ক্লিক করে ধরে রাখছি, এবং যখন আমি স্পেস চেপে ধরে নাড়াচাড়া করবো পুরো অবজেক্টটা নাড়াচাড়া করতেছে। আমরা এটাকে দেখলাম যে অ্যাডজাস্ট হচ্ছে কিনা, হওয়ার পর আমি সবগুলো বাটন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে দেখেন পুরোটা জিনিস সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা কিবোর্ডের উপর নিচের যে অ্যারো কিগুলো আছে এগুলো দিয়ে আমরা এটাকে আরো অ্যাডজাস্ট করে নিতে পারবো। অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমাদের কি কাজ? আমাদের এবার কাজ চলে আসছে লেয়ার প্যানেলের কাজ। এইটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। লেয়ার প্যানেলের এই লেয়ারগুলো দিয়ে আমাদের খুব কাজ, কারণ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেয়ার দিয়ে খুব বেশি একটা কাজ নাই, লেয়ারের সাথে আমাদের কোনো লেনাদেনা নাই। বাট অ্যাডোবি ফটোশপে আমাদের লেয়ার নিয়ে প্রচুর কাজ করতে হয়। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে লেয়ার, এখানে যদি আপনি ক্লিক করেন লেয়ারটা ডিলিট হয়ে যাবে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট আ নিউ লেয়ার, এখানে যদি আপনি ক্লিক করেন নতুন একটা লেয়ার তৈরি হবে। এখানে যদি আপনি ক্লিক করেন আপনি লেয়ারের মধ্যে গ্রুপ তৈরি করতে পারবেন, বিভিন্ন লেয়ার দিয়ে আপনি গ্রুপ তৈরি করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। আপনি ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন নিতে পারবেন, আপনি কোনো একটা নির্দিষ্ট পিকচার বা কোনো কিছুর হচ্ছে আপনার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে পারবেন। এগুলো দিয়ে এই কাজগুলো করা যায়। তারপর হচ্ছে এই বাটনটা হচ্ছে মাস্কিং এর বাটন। হ্যাঁ, আমাদের ইলাস্ট্রেটরও মাস্কিং এর কাজ আছে, ফটোশপেও মাস্কিং এর কাজ আছে। ইলাস্ট্রেটরে যে মাস্কিংটা হয় এই মাস্কিংটা একটা নর্মাল মাস্কিং। ইলাস্ট্রেটরের মাস্কিং দিয়ে খুব বেশি একটা কাজ করা যায় না। পিকচারটাকে কোনো একটা নির্দিষ্ট শেপের মধ্যে ঢোকা যায়, বিভিন্ন ডিজাইন কোনো একটা শেপের মধ্যে ঢুকানো যায়, এই টুকটাক কাজ করা যায় মাস্ক দিয়ে, আমাদের যে ইলাস্ট্রেটরের যে মাস্কটা আছে। কিন্তু অ্যাডোবি ফটোশপের মাস্ক হচ্ছে খুবই কাজের একটা জিনিস, মানে চমৎকার। এই যে সিলেক্ট করছি আমরা, এবং এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু মার্কি টুলটা দিয়ে আমরা এটা সিলেক্ট করছি। এখানে যদি অন্য কোনো লেয়ার থাকতো এবং যদি এই আপনার এই মার্কি টুলটা এখানে ড্র করা থাকতো তাহলে কিন্তু এটা কাজ করতো না। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেই পিকচারটার উপরে কাজ করতে চাই অথবা যেই শেপটার উপরে কাজ করতে চাই অবশ্যই সেটা এখানে সিলেক্ট থাকা লাগবে, এবং এর উপরে আমরা মার্কি টুল দিয়ে ড্র করব। ড্র করার পরে আমরা এখানে ক্লিক করব। দেখুন ম্যাজিকটা, ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে চলে গেছে, এবং এইখানে আমাদের নতুন একটা
আইকন তৈরি হয়েছে। এখন এই আইকন নিয়ে আমরা কাজ করব। এই আইকনে ক্লিক থাকা অবস্থায় আমরা কিছু কাজ করতে পারি। এই আইকনে ক্লিক থাকা অবস্থায় যদি আমাদের এখানে বলে, এটাকে বলে ফরগ্রাউন্ড কালার, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এই যে এখানে দেখবেন লেখা উঠে সেট ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার যদি কালো থাকে এবং এখানে যদি আপনার মাস্কিং এর মধ্যে ক্লিক করা থাকে, দেন আপনি যখন ব্রাশ টুল নেবেন, বি চেপে আমরা ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলটা দেখেন কত ছোট দেখা যাচ্ছে। কিবোর্ডের মধ্যে দেখবেন ইন্টারের উপরেই দুইটা বাটন আছে। একটা হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেটের বাটন, ডান পাশেরটা, এটা যখন আপনি চাপবেন আপনার এই ব্রাশটা বড় হবে, এবং থার্ড ব্র্যাকেটের বাটন বাম পাশেরটা যখন আপনি চাপবেন তখন দেখবেন যে এটা ছোট হচ্ছে, ঠিক আছে। এখন আমরা এটা দিয়ে কি কাজ করবো দেখে আমি আপনাদেরকে। ব্রাশ টুলটা নিলাম। ব্রাশ টুলের অনেক কাজ, এটা নিয়ে আমার স্পেসিফিক একটা ক্লাসই হবে। আমরা আপাতত দেখাচ্ছি যে মাস্কিং এর মধ্যে ব্রাশটা কিভাবে কাজ করেন। যেমন আমরা দেখুন এখানে আমাদের পাতার আরেকটা অংশ ছিল বাইরে, এটা কেটে গেছে। সেজন্য আমরা কি করব, এই জায়গায় যে কালারটা দেখছেন ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো চেঞ্জ করার জন্য আমরা যদি এখানে ক্লিক করি তাইলে কিন্তু চেঞ্জ হয়। আবার আমরা যখন কিবোর্ডে এক্সে ক্লিক করব তখনও চেঞ্জ হবে। কিবোর্ডে যখন আমরা এক্সে ক্লিক করব তখনও চেঞ্জ হবে। যখন ফরগ্রাউন্ড কালার কালো থাকবে তখন যদি আপনি দাগান, এই যে এখান থেকে আপনার মুছে যাচ্ছে, আপনার এই পিকচারটা মুছে যাচ্ছে। এটা কিন্তু এমন না যে এটার উপরে সাদা দাগ হচ্ছে, ব্যাপারটা এমন না, এই পিকচারটাই মুছে যাচ্ছে। যেমন আমি যদি এখানে একটা কালার ইউজ করি, এরকম একটা সলিড কালার ইউজ করি, তাহলে দেখতে পাবেন যে আমার এখান থেকে আমি এই আইকনে ক্লিক করলাম, আমাদের মাস্কিং এর আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যত ড্র করব তত আমার এই কালারটা মুছে যাচ্ছে, মানে আমাদের পিকচারটা মুছে যাচ্ছে। সুতরাং আমাদেরকে কি করতে হবে, এই পিকচারটা মোছা যাবে না। আমরা এইখানে কাজ করব, এই যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আমরা এই জায়গাটায় কাজ করব, যেখানে আমাদের পিকচারটা কেটে গেছে, এইখানে কাজ করব। মাস্কিং এর সুবিধাটা এখানেই। একটা পিকচার আপনার যদি মাস্কিং করা থাকে সেটাকে আপনি বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি পিকচারটার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, আপনি পিকচারটার মধ্যে কাজ করতে পারবেন, বিভিন্ন কাজ আপনি করতে পারবেন যখন আপনার এইরকমভাবে একটা পিকচারের মধ্যে মাস্ক করা থাকবে। এখন এটা তো কেটে গেছে, এখন আমরা এটাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো, ওই যে ফোরগ্রাউন্ড কালারটা করে দিবেন সাদা, এক্স চাপলে ফোরগ্রাউন্ড কালারটা সাদা হয়ে যাবে। আমরা এই ব্রাশটাকে একটু বড় করে নিব, থার্ড ব্র্যাকেটের রাইট মানে ডান পাশের যেটা আছে ওটা ক্লিক করে তারপর আমরা এটাকে আবার ড্র করতে থাকবো। এখানে দেখবেন যে আমাদের এই যে জিনিসটা আবার ফিরে আসতেছে, দেখেন সাইডে ক্লিক করলে সাইডের গুলো সহ ফিরে আসতেছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা আরেকটু ব্যাগে যাই। আর এটা তো জানেনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যেতে হয়, এটা সবাই জানে যে কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যেতে হয়। কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাগে যাব। আমরা যে কোনো কিছু ড্র করব, সাপোজ আমরা মনে করেন যে এখানে আরেকটা রেক্টেঙ্গুলার আমরা এখানে ড্র করলাম, ড্র করার পরে রেক্টেঙ্গুলারটা সাদা, আমরা এই রেক্টেঙ্গুলারটা তো মাত্র ড্র করছি, ড্র করার পরে কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে যেতে পারবো, মানে আমার আগে যে কাজটা করছি এই কাজটা মুছে যাবে। এখন কথা হচ্ছে আমরা যারা গ্রাফিক ডিজাইনার আমরা চাই যে আমাদের জীবনের মধ্যে একটা কন্ট্রোল জেড থাকুক, যে ভুলগুলো করছি কন্ট্রোল জেড দিয়ে সেই ভুলগুলোকে আমরা ইরেজ করে দিতে চাই, বাট জীবনে কোনো কন্ট্রোল জেড নাই। যাই হোক আমরা কাজ করব। এই যে এখানে পিছনের এই কালারটা আমরা নিলাম, এটা আমরা এখান থেকে নিয়েছিলাম, এবং এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন কিভাবে, আমরা এটা ডিলিট করে দিই। এই যে এখানে দেখতেছেন এই যে আইকনটা, এই আইকনে ডাবল ক্লিক করলে আমাদের একটা পপ আপ মেনু চলে আসবে, পপ আপ উইন্ডো চলে আসবে। এই উইন্ডো থেকে আপনি আপনার চাইলে যে কোনোভাবে আপনি আপনার কালার চেঞ্জ করতে পারবেন, একদম ইজি, এভরিথিং ইজ ইজি, খুব সুন্দর। ঠিক আছে, আমরা এখন এটাকে ডিলিট করে দিই, কারণ এটা নিয়ে আপাতত কাজ করবো না। সিলেক্ট থাকা অবস্থায় জায়গা চাপলে ডিলিট হয়ে যাবে, অথবা টেনে এনে যদি আপনি এখানে ধরেন তাও ডিলিট হয়ে যাবে, একদম ইজি। তারপরে আমরা আচ্ছা পিছনে একটা কালার দিই, তা না হইলে এটাকে আমরা কি করতেছি আপনি বুঝবেন না। এখান থেকে আমরা একটা কালার নিই, সলিড কালার দিই, সলিড কালারের কালারটা আমরা খয়েরি করে দিলাম। তারপর আমরা এবার কাজ করব কি, এখান থেকে যেহেতু কেটে গেছে, এই কেটে যাওয়াটাকে আমরা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবো। আমাদের এই আইকনে ক্লিক থাকা অবস্থায়, মানে মাস্কিং এর আইকনে ক্লিক থাকা অবস্থায় আমরা কিবোর্ডে বি চাপবো, বি চাপলে আমাদের ব্রাশ টুলটা চলে আসবে। থার্ড ব্র্যাকেটের লেফট সাইডের যে বাটনটা আছে সেটা ক্লিক করে আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা আমাদের পিকচারটা ফিরিয়ে নিয়ে আসবো। এই যে পিকচারটা ফিরিয়ে নিয়ে আসলাম, ফিরিয়ে নিয়ে আসার পর এটাকে আমরা আরেকটু ক্লোজ করব। ক্লোজ করার পর আবার আমরা এক্সে চেপে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে কালো করে নিলাম, কালো করে আমরা এই বাইরের যে অংশটা এটাকে আমরা কেটে দিলাম। এখন ব্রাশ টুলের মধ্যে আরো কিছু কাজ আছে, আপনি হার্ড ব্রাশ নিতে পারবেন, সফট ব্রাশ নিতে পারবেন, ব্রাশের সাইজ আপনি এখান থেকে বড় করতে পারবেন। এই দেখুন ব্রাশ টুল ওপেন থাকা অবস্থায় ব্রাশ টুলের অপশন চলে আসছে এখানে, হ্যাঁ প্রপার্টিস চলে আসছে। ঠিক এই প্রপার্টিসটা আপনি এখান থেকেও দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে কিছু দেখতে পারবেন আর এখান থেকে বাদ বাকিটা দেখতে পারবেন। এখানে মূলত এক একটার কাজ এক এক জায়গায় হয়ে থাকে। এইখানে হচ্ছে কি আপনার ব্রাশ টুলটাকে আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন ইজিলি। আমরা যেটা ওই যে কিবোর্ডের যে বাটন দিয়ে করি না, এই কাজটা আপনি এখান থেকেও করতে পারবেন। এখান থেকে আপনি করতে পারবেন, যে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন ব্রাশ টুলটাকে। এই যে এখান থেকে আমরা বড় করে দিলাম, আবার এখান থেকে যখন আমরা ছোট করবো তখন ছোট হয়ে গেল। আবার এখান থেকে হার্ডনেস,
যেরকম এই দেখুন আমাদের এটা যখন ফুললি হার্ড থাকবে তখন আমরা কোনো একটা জায়গায় কাটলে হার্ডভাবে কেটে যাবে, ঠিক আছে, একদম হার্ডভাবে জিনিসটা কেটে যাবে কোনো একটা জায়গায় যদি আমরা জিনিসটা কাটি। কিন্তু যদি আমাদের এটা মানে হার্ড না থাকে, আমি কন্ট্রোল জেড দিয়ে কিন্তু পিছিয়ে যাচ্ছি, এই জায়গায় আমি কন্ট্রোল জেড না দিয়ে আমি আরেকটা কাজও করতে পারি। আমি ফরগ্রাউন্ড কালার চেপে এখান থেকে মনে করেন যে আমি এটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, একদম ইজি, মানে খুবই ইজি যখন আপনি মাস্কিং নিয়ে কাজ করবেন। আমরা আবার এই জায়গাটা পুড়ে দিই, আগের মতো করে দিই। এখন এই দেখেন এটা অনেক হার্ড, যার কারণে এটা যে এজগুলা দেখতে ভালো লাগতেছে না, সেজন্য আমরা এটাকে আবার নর্মাল পজিশনে নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে আমরা ছোট করব, ছোট করে আমরা এই পিকচারটা অ্যাডজাস্ট করব, ঠিক আছে, এই যে পিকচারটা আমরা অ্যাডজাস্ট করব। এখানে আমরা আরেকটু হার্ড করে দেই, দিয়ে আমরা এখান থেকে এই পিকচারটাকে সুন্দরভাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, আবার আগের মতন আমরা করে দিতে পারবো। ওকে, এগুলো হচ্ছে ম্যানুয়ালি কাজ। আগে একটা সময় এই কাজ দিয়ে অ্যামাজনে বহু টাকা কামানো যেত, এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলা আপনার বিভিন্ন এআই টুল আসছে ওগুলাই চেঞ্জ করে দেয়। আমরাও তো এখন অনেক কাজ এআই দিয়ে করি, এই ব্যাকগ্রাউন্ড নর্মালভাবে এইভাবে আমরা কখনোই চেঞ্জ করি না। যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিছনে একদম কালো থাকে তাইলে আমরা এটা কষ্ট করে চেঞ্জ করতে যাই না। এটা আপনি এই গুগলে গিয়ে সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, অনেকগুলো আপনি ওয়েবসাইট পাবেন একদম অনলাইন ফ্রি টুল, ওখানে গিয়েই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন একদম ইজিতে। যাই হোক, আমি এটা তো দেখানোর জন্য বলছি, কারণ আমরা তো এআই এর সাথে কাজ করবো, আবার আমাদেরকে নিজেদেরকেও শিখে রাখতে হবে। আমরা এটাকে আগের অবস্থানে নিয়ে আসবো, আমরা জাস্ট এক্স চেপে আমরা এটাকে পাতাটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসি। পাতাটা এটা একটু বড় করে নেই, পাতাটাকে আগের অবস্থানে নিয়ে এসে আমরা আবার এই পাশটা কাটা শুরু করব, মানে শুধু পাতাটাকে রাখবো, বাদ বাকি অংশটাকে আমরা কেটে দিব বা নাই করে দিব। আবার এক্স চাপবো, ফরগ্রাউন্ড কালার কালো চলে আসছে, আসার পরে আমরা এখান থেকে ড্র করে আমরা শুধু আমাদের পাতাটা রাখবো। শুরুতে আপনি এত স্মুথলি কাজ করতে পারবেন না, ঠিক আছে, আপনার হাত কাঁপবে বা বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আপনি কিছুদিন প্র্যাকটিস করলে আপনার হাত এরকম স্মুথ হয়ে যাবে। তো দেখুন পাতাটা আবার চলে আসছে আগের অবস্থানে। এখানে আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি, যে এখানের একটু অংশ নাই, আমরা এই অংশটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো। এক্স চেপে আমরা ফরগ্রাউন্ড কালার সাদা নেব, সাদা নিয়ে আমরা এটাকে আবার ফিরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার আমরা এক্স চেপে এটাকে কালো করে দিয়ে আমরা এখান থেকে কাটা শুরু করবো, মানে এখান থেকে যতটুকু আমাদের দরকার ততটুকু রেখে বাদ বাকিটা আমরা আবার কেটে ফেলবো। এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আমাদের মাস্কিংয়ের যে টুলটা আছে এই টুলটাকে আপনারা ব্যবহার করে। ঠিক সেমভাবে আমরা এখানেও কাজ করতে পারি, এখানে হালকা কাজ আছে, ওই সাইডে হালকা কাজ আছে, এগুলো আমরা করতে পারি। তো মার্কি টুল দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম। এখন এই জায়গায় আরেকটা কাজ আছে, সাপোজ এই পিকচারটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করার আগে আরেকটা কথা বলে নিই, আমরা যদি এই পিকচারটা নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এই যে লেয়ারটাকে আমরা ডাবল করে নেব। ডাবল করার জন্য রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার দিলে লেয়ারটা ডুপ্লিকেট হবে। এই যে লেয়ারটা আমরা ওকে দিলাম, লেয়ারটা ডুপ্লিকেট হবে। এইভাবে আমরা ডুপ্লিকেট না করে আমরা খুব ইজিলি একটাভাবে ডুপ্লিকেট করতে পারি। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল জে চাপলে এটা অটোমেটিক্যালি ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট হয়ে যাওয়ার পরে আমরা নিচের যে লেয়ার এটাকে আমরা অফ করে দিব। আই বাটন অফ করার মাধ্যমে অফ করা যায়, দেখাই আমি আপনাদেরকে। এই যে আই বাটন অন করলে এটা হচ্ছে কি আরেকটা ডুপ্লিকেটটা অন হলো, মানে আই বাটনে ক্লিক করলে এটা চলে আসে। আর আই বাটন ক্লিক করে যদি আপনি আই বাটনটা অফ করে রাখেন তাহলে এটা হাইড হয়ে যাবে, এটা হাইড হয়ে থাকবে। এখন উপরের যেই আপনার লেয়ারটা আছে এটাকে আমরা পিকচার হিসেবে ব্যবহার করব। তো সুতরাং আমরা এটাকে রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের অনেক ফায়দা। মনে করেন আপনি কোনো একটা পিকচার আনছেন, পিকচারটা আনার পরে আপনি পিকচারটাকে মনে করেন ছোট বড় করছেন। যেমন আমি এই পিকচারটা দিয়ে দেখাই একটু আপনাদেরকে ইজিলি বোঝানোর জন্য। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে ফিরে যাব। আমি এই লেয়ারটা নিয়ে কোনো কাজ করব না, এই লেয়ারটা আমার এখানে এইভাবেই থাকুক। আমি এই লেয়ারটারে আরেকটা কন্ট্রোল জে দিয়ে আমি কপি করলাম। কপি করার পরে এবার দেখেন আমি এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিব। রাস্টারাইজ লেয়ার করে যে এখান থেকে রাস্টারাইজ লেয়ার, দেখুন এই জায়গার মধ্যে একটা হচ্ছে আপনার আইকন আছে, কিন্তু এটার মধ্যে আইকনটা নাই। আইকনটা নাই মানে এটা রাস্টারাইজ, আর এটার আইকন আছে মানেই এটা হচ্ছে ভেক্টরাইজ। আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে পুরোটাকে একটা পিকচার করে নিলাম। আমাদের আর ইয়াটা থাকলো না, মানে আমাদের এই পাশের যেই হচ্ছে কি আমাদের আইকন ছিল মাস্কিংয়ের আইকনটা থাকলো না। যেহেতু এখানকার আইকন নাই, এটা একটা রাস্টার ইমেজ। এই রাস্টার ইমেজটারে ধরেন আমি এটাকে বন্ধ করে দিই, ভেক্টর ইমেজটাকে রাস্টার ইমেজটাকে ধরলাম। ধরার পরে দেখুন এই ইমেজটা এখন অনেক ক্লিয়ার না। ইমেজটা কন্ট্রোল টি দিয়ে আমি এই ইমেজটাকে ধরবো। ধরার পর আমি এটাকে ছোটো করবো, ধরার পর আমি এটাকে ছোটো করলাম। এই যে ছোটো করে দিছি, হ্যাঁ, ছোটো করে দেওয়ার পর এটাকে এখন আমি আবার বড় করবো। কন্ট্রোল টি দিয়ে ধরবো, ধরে আমি এটাকে টেনে বড় করবো।
দেখেন এটা ঘোলা হয়ে গেছে। এটাই হচ্ছে রাস্টার ইমেজ। আপনি যদি কোনো একটা ইমেজ বাইরে থেকে আনেন, সেটাকে যদি ছোট বড় করতে চান, অবশ্যই যদি এটা এরকম থাকে তাহলে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। তাহলে ছোট বড় করলে এটার এরকম মানে ফেটে যাবে না। এটা ডিলিট করে দেই। এই যে পিকচারটা যেটা আমাদের ভেক্টর করায়, এই পিকচারটারে আপনি যতই ছোট করেন, এখান থেকে আপনি ছোট করলেন, ছোট করার পরে ইন্টার চাপ দিয়ে আমরা এটাকে নর্মাল অবস্থায় নিয়ে গেলাম, আবার কন্ট্রোল টি চেপে ধরে আমরা এটাকে বড় করলাম, ইন্টার। দেখছেন এটার কিন্তু কালারটা একদম মানে কোনো ব্লার হয় নাই, কোনো ফাইটা যায় নাই। এই জন্যই এই ক্যারিশমাটাই দেখায় হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে। এবার আসুন আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এই পিছনের যে পিকচারটা আছে সেটাকে আমরা সাদা করে নেই। সাদা করার পরে অথবা আমরা যদি এটা ডিলিট করে দিই, এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট চাপ দিলে অটোমেটিক্যালি এটা সাদাই চলে আসবে, যেহেতু আমাদের একদম ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে আছে। মার্কি টুলের আরেকটা কাজ আছে, আপনি মার্কি টুল দিয়ে কোনো একটা জায়গা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি যে কাজটা করতে পারেন, নতুন একটা লেয়ার নিতে পারেন। লেয়ার নিয়ে আপনি বি চেপে আপনি একটা ব্রাশ নিতে পারেন। ব্রাশ নিয়ে আপনি এখান থেকে যেই কালারটা করতে চাইবেন সেই কালারটা আপনি আপনার এই মার্ক করা জায়গার মধ্যে করতে পারবেন। আমি এই পিকচারটা নিয়ে এসে আপনি কোনো একটা কিছু যখন মার্ক করবেন, মার্ক করার পরে আপনি যদি এটাকে মানে মার্কের অপশনটা উঠায় দিতে চান, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ট্রোল ডি চাপলে এই জিনিসটা উঠে যায়। এর পরবর্তী যেই টুলে আমরা যাব সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা হচ্ছে অপশন কম, মানে পেন টুলের নিজের অপশন কম, কিন্তু পেন টুলটা হিউজ পরিমাণে ব্যবহৃত হয়। সাপোজ আমি একটা পিকচার আনি, এই মনে করেন আমি একটা পিকচার আনলাম। এই পিকচারটাতে তো আমরা প্রথমে দেখলাম মার্কি টুল দিয়ে কীভাবে আমরা পিকচার থেকে এই পিকচারটাকে বের করে নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড থেকে। এই কাজটা আপনি এরপরে তো মনে করেন আমরা মাস্কিংয়ে গিয়ে এটা খুঁজে মুজে বের করলাম, অনেক ঝামেলা করলাম। এত ঝামেলার মধ্যে না গিয়ে এই পিকচারটাকে আপনি খুব ইজিলি পেন টুলের মাধ্যমে আপনি তুলে নিয়ে আসতে পারবেন। কিভাবে আমি আপনাকে দেখাই। আমি জুম করে এটাকে আরেকটু কাছে যাব। জুম আমরা কিভাবে করি, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে প্লাস বাটন চাপলে এটা জুম হয়, মাইনাস বাটন চাপলে এটা জুম আউট হয়। আমরা এবার এটাকে আরেকটু জুম করব, জুম করে আপনার একটা জিনিস মনে রাখবেন, এখন বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভারের যে এআই টুলগুলো আছে সফটওয়্যার, এগুলো দিয়ে করা যায়। সুতরাং যদি নর্মাল পিকচার হয় তাহলে আপনারা ওগুলো দিয়ে করে নেবেন। আর যদি এই ধরনের একটু হার্ড পিকচার হয়, যেরকম দেখেন এই পিকচারটা হার্ড, এটাকে কেন ক্রিটিক্যাল পিকচার বললাম, কারণ হচ্ছে এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সাদা, আবার বোলের এই সাইডের কালারটাও সাদা। সুতরাং এআই এর এই জিনিসটা ধরতে একটু কষ্ট হবে। যদি আপনার এমন কোনো পিকচার থাকে যেটা হচ্ছে পিকচারটা লাল কালারের আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অন্য কালারের, মানে দুইটার কালার আলাদা, তাইলে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অনলাইন টুলগুলো আছে, সফটওয়্যার বা ওয়েবসাইট আছে, সেগুলোতে আপনি এই কাজগুলো করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজ মানে করতে যাবেন না, মানে ম্যানুয়ালি করতে যাবেন না, তাইলে আপনাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এবং এইখানে আরও অনেক ইজি আছে। এখন হচ্ছে গিয়া আরও কিছু টুল আসছে, যেরকম এখানে আপনি দেখবেন আরেকটা টুল আসছে। টুলটা হচ্ছে গিয়ে আপনার, আমরা এই টুলগুলো খুব কম ইউজ করি, তো সেজন্য আসলে এই যে কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুলে ক্লিক করে এখানে যখন আপনি চাপবেন, আমি এটাকে একটু বড় করে নিই, ওই যে কিবোর্ডের ওই বাটনটা দিয়ে আপনারা এটা বড় করতে পারবেন। দেখুন ও এটাকে ধরতেছে, ঠিক আছে, ওইটাকে ধরতেছে, ও সাদাটা ধরতে পারতেছে না, এই সাদাটা ধরতে পারতেছে না, দেখছেন এই সাদাটা কিন্তু ভালো করে ধরতে পারতেছে না। এখন না ধরতে পারার কারণে যখন আমরা এটাকে মানে কাজ করব, তখন আমাদের এটা খুব ডিস্টার্ব হয়ে যাবে। এটা কাজ করা যায়, যেরকম এটা আরো ছোট করে দিয়ে এখান থেকে কাজ করা যায়, যেরকম এখানে ধরায় দিলাম ওরা হালকা করে, কিন্তু ওই যে সাইডের যে সাদা এজটা, এই এজটা কিন্তু ধরতে পারতেছে না। এবং এই ধরতে না পারার কারণে যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা হচ্ছে যে ও এই কাজগুলো ভালো করে করতে পারবে না। আমরা কন্ট্রোল ডি দিয়ে চলে গেলাম। যদি নর্মাল কোনো পিকচার হয়, যেরকম যে পিকচারটা এরকম সাদা না, মানে যেমন ধরেন এই যে এই পিকচারটা আমি নিয়ে আসছি, এই যে এই পিকচারটা কিন্তু কুইক যেই সিলেকশন টুল আছে ও খুব ইজিলি ধরতে পারবে। এই পিকচারটা আমরা একটু বড় করি, দেখছেন ও মোটামুটি ইজিলি ধরতে পারতেছে। কারণ কি, এটার ব্যাকগ্রাউন্ডের কালার আর ওই যে কানটা ধরতে পারতেছে না, কারণ কান্ডের কালার আর ওটার কালার কাছাকাছি। দেখেন এই যে একদম মানে কোডটা খুব জোশভাবে ধরে ফেলাইছে, খালি কানটা ভালো করে ধরতে পারতেছেন, তার কানটা একটু ভালো করে ধরায় দিই। আমরা এটাকে ছোট করব, ছোট করে আমরা এখান থেকে কানটাটা একটু ভালো করে ধরায় দিই, আমরা তাও ধরতেছে না। এই যে দেখুন এখানে ক্লিক করলে এই যে দেখুন প্লাস বাটনে শুধু বাড়ে। আমরা যখন অল্টারে চাপবো তখন দেখুন এটা মাইনাস হয়ে গেছে। যখন অল্টারে চাপবো মাইনাস হয়ে গেছে, মাইনাসেরটাকে আমরা তখন বাইরে থেকে মানে ডিসিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, আমাদের মোটামুটি সিলেক্ট করা হয়েছে। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করবো, এই যে পিকচারটা আর এটা সিলেক্ট করা আগের কাজ করবো, এই যে আমরা মাস্কে ক্লিক করবো, দেখছেন পুরো পিকচারটা চলে আসছে। মাস্কিংয়ের মধ্যে যে একটা ব্যাপার আছে ফেদার, ঠিক আছে, এই ফেদারটা আমরা হালকা, এই মাস্কিংয়ের মধ্যে আরও কিছু কাজ আছে, ফেদারটা হচ্ছে একদম প্রাথমিক কাজ, আপনারা ফেদার দিয়েও কাজ করতে পারেন। এই দেখেন পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়ে চলে আসছে এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে, বুঝতে পারছেন? এই যে কুইক সিলেকশন টুল, আবার অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এই টুলগুলোরও এই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই টুলগুলো দিয়ে খুব ইজিলি কাজ করা যায়। আচ্ছা এবার আসেন পেন টুল দেখানোর জন্য মূলত আমি ঢুকছিলাম, আসেন পেন টুলটাই দেখাই।
তারপর আমরা পেন টুল দিয়ে যে কাজটা করতে পারি, পেন টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে পারি একটা পিকচারের মধ্যে থেকে। যেরকম আমি এত বড় পিকচারটাকে আমি করতে যাব না, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ছোটো পিকচারটাকে করি, যদিও এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমরা ছোটো পিকচারটাকে করি, যদিও এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরও যেরকম আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে এভাবে আমরা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড টুলের ব্যবহার আপনারা পেন টুলের ব্যবহারটা খুব ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? নেটে সার্চ করা হোক, যেইখান থেকে হোক, পেন টুল নিয়ে আমি স্পেসিফিক্যালি আর একটা ভিডিও করব শুধু পেন টুল নিয়ে। আমরা এখানে এটাকে সিলেক্ট করে ধরলাম, হ্যাঁ, এখান থেকে আমরা এটা গোলভাবে সিলেক্ট করতে পারি, যেভাবে অনেক কিছু করা যায়। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ডে কন্ট্রোল অ্যান্ড ইন্টার চাপলে দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল অ্যান্ড ইন্টার চেপে আমরা জিনিসটাকে সিলেক্ট করে ফেলতে পারলাম, দেন আমরা মাস্কিং ক্লিক করে এই পিকচারটাকে আলাদা করে ফেলতে পারলাম। এবং ফেদারে ক্লিক করলে সাইডে যে এজটা অনেক হার্ড হয়ে আছে, ফেদারটা যখন আমরা একটু বাড়ায় দিব তখন এই এজটা একদম মানে হয়ে যাবে, মানে শার্পনেস চলে আসবে, দেখতে ভালো লাগবে। এই হচ্ছে গিয়ে এইভাবে একভাবে করা যায়। আবার আমরা ব্যাগে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি, সিলেক্ট করাটাকে আমরা ডিসিলেক্ট করি কন্ট্রোল ডি দিয়ে। এখানে দেখুন পাথ অপশন দেওয়া ছিল, পাথ, এখন এটাকে শেপ অপশনেও দেওয়া যায়। শেপ অপশনে যদি করেন, দেখে আমি আপনাদেরকে, শেপ অপশনে করলে ভিতরে কালার চলে আসবে। এই কালারটাকে আপনার এখান থেকে ক্লিক করে যেই চিহ্নটা দেখছেন এই আইকনে ক্লিক করলে কালারটা চলে যাবে। এখানে স্ট্রোকটাও আমরা এই আইকনে ক্লিক করে স্ট্রোকটাকেও সরাই দিলাম। সরাই দিয়ে আমরা, যদিও শেপের কাজ আপনাদেরকে দেখাচ্ছি না, তারপর দেখাচ্ছি পেন টুল দিয়ে কীভাবে শেপ ক্রিয়েট করা যায়। আপনি এমন একটা শেপ পেন টুল দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? এই দেখেন, এমন একটা শেপ আপনি পেন টুল দিয়ে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করে আপনি এখন এটার মধ্যে কালার দেন, এই যে পেন টুল দিয়ে আপনি একটা পাতা আঁকায় ফেলতে পারেন। আমরা যেরকম শেপের মধ্যে অর্গানিক একটা শেপ করছিলাম না, এটা হচ্ছে অর্গানিক শেপ, ঠিক আছে? আপনি এই ধরনের অর্গানিক শেপ করতে পারবেন। আবার মনে করেন এই যে আমরা যেটা সিলেক্ট করলাম, কোথায় গেল? এই যে সিলেক্ট, এই যে শেপের বাটনে ক্লিক করে ইউ চাপলেই দেখবেন যে সিলেক্টটা চলে আসবে। এই শেপ, এটা যে লেয়ারে ক্লিক করলে ইউ চাপলেই দেখবেন যে এই যে আমরা যে সিলেক্ট করছিলাম পুরোটা এটা চলে আসছে। এখান থেকে আপনি সেম কাজ করতে পারেন, কন্ট্রোল ইন্টার চাপলেই দেখবেন আমাদের সিলেকশনের অপশন চলে আসছে। সেখান থেকে আপনাকে কি করতে হবে, সিলেকশনের অপশন যেহেতু চলে আসছে, শেপে না, আমরা কাটতে চাই কি পিকচারটা, আমরা পিকচারের উপর ক্লিক করে এখানে ক্লিক করলে দেখবেন এটা হয়ে গেছে, মানে এই জিনিসটা মার্কস হয়ে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা এই যে পেন টুলের মাধ্যমে অনেকগুলো কাজ করতে পারি। পেন টুল নিয়ে আমার স্পেসিফিক একটা ক্লাস হবে অনেক সময়ের, সেটা আমরা পরবর্তীতে দেখে নিব। কি ক্লাসটা একটু হার্ড লাগতেছে? আসলে প্রথম যে কোনো কিছুই হার্ড লাগে, কিন্তু আমরা যখন একটা সময় এটা প্র্যাকটিস করতে থাকি তখন কিন্তু এগুলো আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আমরাও যখন প্রথম অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো শিখতে গিয়েছিলাম, তখনও কিন্তু আমাদের কাছে এগুলো খুব হার্ড লাগছিল, এবং আস্তে আস্তে এগুলো ইজি হয়ে গেছে। ভাই প্র্যাকটিস করতে থাকেন এবং বিশ্বাস রাখেন, এগুলো আপনার একদম ইজি হয়ে যাবে। ধুমায় প্র্যাকটিস করেন। এর পাশাপাশি যে সমস্ত টুল, যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, যে মাস্কিং বলেন বা লেয়ার প্যানেল বা অন্যান্য যত কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, পেন টুল নিয়ে আলোচনা করেছি, আপনারা এগুলো নিয়ে খুঁজে অন্যান্য আরও ইউটিউবার বা অন্যান্য আরও এরকম যারা শিখাচ্ছেন টিচার, তাদের ভিডিও দেখে আপনারা আরেকটু ভালোভাবে এগুলো শিখে নেওয়ার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভাই, সব কিছু ইজি হয়ে যাবে যদি আমরা ইজিভাবে নিই। এগুলো হার্ডভাবে নেবেন না, ডিমোটিভেটেড হবেন না, ডিপ্রেসড হবেন না। সব কিছু শুরুতে একটু কঠিনই লাগে, আস্তে আস্তে সহজ হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।